গুড মর্নিং সবাইকে, অনেক স্বাগত। শুরু করে দিচ্ছি এখনকার এডুকেশন অনলাইন। সঙ্গে রয়েছে আমাদের পড়ুয়া বন্ধুরা। আজকে কিন্তু ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স নিয়ে হবে তোমাদের সঙ্গে আলোচনা। সিবিএসই বোর্ডে ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরা খুব মন দিয়ে শুনবে আজকে ক্লাসটা, কারণ আজকে তোমাদের বোর্ডের পলিটিক্যাল সায়েন্সের যা সিলেবাস রয়েছে ক্লাস 11-এর তার মধ্যে কিছু অংশ নিয়ে আলোচনা করবেন, এবং তার জন্য কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসরুমে উপস্থিত রয়েছেন রুচিরা ম্যাম, রুচিরা রয়। অনেক ওয়েলকাম আপনাকে ম্যাম অনুষ্ঠানে। নমস্কার ম্যাম। আজকে প্রথমবার এসেছেন তোমাদেরকে পড়ানোর জন্য, এবং অতি অবশ্যই ম্যাম তোমাদের জন্য নির্দিষ্ট কিছু অংশ বেছে রেখেছেন, সেখান থেকে পড়াবেন। তোমরা মন দিয়ে শোনো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা জানো যে সেই প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ কিন্তু সবসময় থাকে। তোমরা ফোন করে জিজ্ঞেস করে নেবে তোমাদের প্রশ্ন। ম্যাম আজকে কি পড়ানো হচ্ছে ওদেরকে? আজকে 11-এর সিবিএসইর 11-এর আজকে পলিটিক্যাল সায়েন্সের রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আমি আজকে পড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই আমিও শুভেচ্ছা জানাচ্ছি, সকালের শুভেচ্ছা সকলকে, স্টুডেন্টদেরও জানাচ্ছি, কারণ এই কোভিড কন্ডিশনে সবাই বাড়িতে রয়েছে পড়াশোনার জন্য। তো অনলাইন ক্লাসটা সত্যিই খুব হেল্পফুল। তো শুরু করে দিচ্ছি, বেশি সময় না করে নষ্ট না করে শুরু করছি। আচ্ছা, আজকে আমরা পড়তে যাচ্ছি রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে অধিকার সম্পর্কে পড়তে যাচ্ছি। এটা সিবিএসই বোর্ডে, যেহেতু তোমাদের ফ্যাকচুয়াল অনেক টপিক থাকে এবং সেখানে আমাদের পড়াতে গেলে ফ্যাক্টগুলোকে বলতে হয়, তাই আমি সেগুলোই বলছি আর এক্সপ্লেনেশন বাংলাতেই দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ রাইট। রাইট বিষয়টা কি? রাইটটা হচ্ছে, রাইট মানে অধিকার, বাংলায় আমরা বলি অধিকার। তো রাইট হলো এমন একটা সিচুয়েশন, এমন একটা কন্ডিশন এবং এমন কতগুলো গ্যারান্টি যেগুলো রাষ্ট্র আমাদের দেয়, হুইচ আর গিভেন বাই দ্য স্টেট টু দ্য সিটিজেন ফর লিভ এ ডিগনিফাইড লাইফ। তো তার মানে হচ্ছে যে আমরা যে জীবনটা সুন্দর একটা সোসাইটি তৈরি করব এবং তার জন্য যে সুন্দর জীবনযাপন করব, তার জন্য কতগুলো অধিকার আমাদেরকে দেওয়া হয় এবং সেগুলো রাষ্ট্র আমাদেরকে গ্যারান্টি দিয়ে দেন যে না, এই অধিকারগুলো আমরা পাবই। একেই বলা হয় রাইট। এবার রাইটের ইম্পর্টেন্স আছে। কেন ইম্পর্টেন্স আছে? কারণ তোমাদের বইতে আছে মাচাল লালুংয়ের একটা গল্প রয়েছে। গল্পটা কিছুই না, সে যখন 3rd ইয়ার ওল্ড, তখন সে একটা ক্রাইম করেছিল এবং তার জন্য তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছিল। এবার পুলিশ কাস্টাডিতে যাওয়ার পর সে এতটাই ইনজিওর্ড ছিল এবং মেন্টালি সে এতটাই ডিসেবল হয়ে গিয়েছিল যে সে ট্রায়ালে দাঁড়াতে পারেনি। কারণ কি, পুলিশ যখনই কাউকে অ্যারেস্ট করে তারপরে কিছুদিন বাদে তাকে কোর্টে হাজির করতে হয়। তো সেই কোর্টে হাজির করে নিজের আত্মপক্ষ বা সেলফ ডিফেন্সের জন্য কিছু বলতে হয়, সেটা করবার সুযোগ প্রত্যেককেই দিতে হয়। সেই জিনিসটা সে করতে পারেনি। তখন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একটা মেন্টাল হসপিটালে, দিশপুরের। তো সেখানে গিয়ে সে কী করলো, সেখানে ডক্টররা তাকে ট্রিটমেন্ট করলো এবং সে সুস্থ হয়ে গেল। সে সুস্থ হয়ে যাবার পরে সেখানকার ডক্টররা দুবার পুলিশকে কিন্তু জানিয়েছিল যে ও সুস্থ হয়ে গেছে, ও ট্রায়ালের পক্ষে ফিটেড, কিন্তু পুলিশ সেটাতে অ্যাটেনশন পেইড করেনি। তো না করাতে তখন কি হলো, তখন তাকে 54 ইয়ার্স আন্ডার কাস্টডিতে থাকতে হলো। এই যে 54 ইয়ার্স তার বেকার নষ্ট হলো, এই বিষয়টা সে ছাড়া পায়নি। তারপরে তাকে সে হিউম্যান রাইটস কমিশন যখন বিষয়টা জানতে পারে, তখন তারা যখন নাকি জানতে পেরে তাদেরকে জানায় এবং ইনিশিয়েটিভ নেয়, তখন তার সে রিলিজ পায় পুলিশ কাস্টাডি থেকে। এবং সেটা 54 বছর পর। হ্যাঁ, সেটা একেবারে 54 ইয়ার্স, এতগুলো বছর পর সে এটা মুক্তি পাচ্ছে এবং এতগুলো বছর তার নষ্ট হলো। এটার জন্য এটার জন্য কি আছে না, পুলিশের যে একদম একটা অবহেলা, সেই অবহেলার জন্য তাকে এইভাবে সাফার করতে হয়েছে। তো এই যে সাফারিংসটার জন্য রাষ্ট্র দায়ী, কারণ তার অর্গান হচ্ছে ল অ্যান্ড অর্ডার যারা পজিশনে রাখে, তারা যদি কখনো এই কাজটা করতে ফেল করে এবং তারা যদি অ্যাডমিট না করে ঠিক সময়, তখন কি হয়, তখন মানুষকে ভুগতে হয় এবং তার 54 ইয়ার্স একদম নষ্ট হয়ে যায়। এই যে একটা অবিচার, এই ধরনের অবিচার যাতে না হয় তার জন্যই আমাদেরকে
এই রাইটসগুলো দেওয়া হয়েছে। এরকম অনেক সার্কামস্টেন্সেস আসে যেখান থেকে আমরা অনেক মানে রাষ্ট্রের দ্বারা হোক, নিজেদের অন্যান্য তোমার ইনস্টিটিউশনের দ্বারাই হোক, আমরা ডিপ্রাইভ হই এবং নিজেদের অধিকার ভোগ করতে পারি না। সেটা করলে তো চলবে না। আমি যখন একটা স্টেটের আন্ডারে আছি, তাহলে আমাকে কি করতে হবে? একটা সুন্দর জীবনযাপন করবার জন্য নির্দিষ্ট কতগুলো প্রোটোকলের মাধ্যমে আমাকে এগোতে হবে, এবং সেই প্রোটোকল মানতে গেলে আমাকে কিছু অধিকার ভোগ দিতে হবে। তা রাষ্ট্র আমাদেরকে দিয়েছে, এমনকি কনস্টিটিউশনও আমাদেরকে কিছু গ্যারান্টি এইভাবে দিয়েছে। গ্যারান্টি কি না, যেমন ধরো এই রাইটসগুলো, এবার জানতে ইচ্ছে হতেই পারে যে রাইটসগুলো যে দেওয়া হয়েছে, সেই রাইটসগুলো গুরুত্বটা তো বুঝলে কি কি অনেক ধরনের রাইটস আছে। রাইটস আছে, সোশ্যাল রাইটস আছে, পলিটিক্যাল রাইটস আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে। এই যে ফান্ডামেন্টাল রাইটসটা কেন দেওয়া হয়েছে, এটাই আমাদের কনস্টিটিউশন গ্যারান্টি দিয়েছে। মানে আমি যে রাষ্ট্রে বসবাস করব, সেখানে সেই টেরিটরিতে বসবাস করবার জন্য রাষ্ট্র আমাকে ঠিক কতগুলো বেছে বেছে সুবিধা দেবে, অধিকার দেবে, যেগুলো ম্যান্ডেটারি, সেগুলো রাষ্ট্র কিন্তু কখনো ভায়োলেট করতে পারে না। এটাই হলো ফান্ডামেন্টাল রাইট। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কেন, ওয়াই দিস কাইন্ডস অফ সেভারাল রাইটস? কারণ কি, টু প্রকিওর দ্য ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইন দ্য সোসাইটি। আমাকে কি পেতে হবে না, আমাকে সমাজে থাকতে গেলে ইকুয়াল সবাই, একজন মানে ম্যান, ওমেন, সেক্স, কাস্ট, ক্রিড, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, ইরেসপেক্টিভলি আমরা প্রত্যেকে ইকুয়াল। রাষ্ট্রের কাছে আমরা অন্ততপক্ষে ইকুয়াল। এই ইকুয়ালিটির সুযোগ না দিলে কখনো ইন্ডিভিজুয়াল তার নিজের এক্সেলেন্সি প্রুভ করতে পারে না, এবং সোসাইটি কিন্তু কখনো এগোয় না। তো সেই জন্যে আমাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয়েছে, এই রাইটসগুলো দেওয়া হয়েছে, এবং রাইটসগুলো বিভাজনও করে দেওয়া হয়েছে। যাই হোক, এবার ফান্ডামেন্টাল রাইটসে আসছি, যেগুলো মেইনলি কনস্টিটিউশন আমাদেরকে গ্যারান্টি দিয়েছে। এইরকম ফান্ডামেন্টাল রাইটস আমাদের 6টা রয়েছে। প্রথম হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার। তারপর হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। তারপর হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, কোনোভাবেই যাতে আমি রাষ্ট্রের দ্বারাই হোক বা রাষ্ট্রীয় ইনস্টিটিউশনের দ্বারাই হোক, আমি যাতে এক্সপ্লয়েটেড না হই, আমি যাতে ঠকে না যাই, হ্যাঁ, সেই রকম একটা রাইট আমাদের কনস্টিটিউশনই দিয়ে দিয়েছে। এবং রাইট টু কালচারাল অ্যান্ড রিলিজিয়ান, মানে ফ্রিডম অফ রিলিজিয়ান, আমি কোন ধর্ম পালন করব এবং কোন ধর্মকে ফলো করব, কোন ধর্মে আমি পূজা আর্চা করব বা কী করব, রিচুয়ালসকে মানব, সেই স্বাধীনতাও আমাকে রাষ্ট্র গ্যারান্টি দিয়েছে। আর কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এবং লাস্ট অফ অল কনস্টিটিউশনাল রিমেডিয়াল রাইট। আচ্ছা, এবার আসছি কি না, রাইটসগুলোকে একটুখানি বুঝিয়ে দেওয়ার জায়গা, যেই জায়গাটায় যে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটস যেমন বলা আছে, তাহলে তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে তাহলে কি অন্য কোনো রাইটস নেই? হ্যাঁ, অন্যান্য রাইটসও আছে। সেগুলোর থেকে ফান্ডামেন্টাল রাইটসের একটু তফাৎ আছে। কি, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে শুধুমাত্র প্রথমেই ডেফিনেশনে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ গ্যারান্টিজ or those condition and guarantees which cannot be violated even by the state। মানে রাষ্ট্র কখনো সেগুলো ভায়োলেট করতে পারে না। কিন্তু যেমন এ কথা সত্য, তেমনি কিছু কিছু কন্ডিশন আছে। দেয়ার আর সাম কন্ডিশনস হোয়েন এনি ফরেন অ্যাটাকস অকার অর এনি ইন্টারনাল ডিস্টারবেন্সেস, মানে ভাস্ট ইন্টারনাল ডিস্টারবেন্সেস যদি অকারেন্স হয়, তখন কিন্তু স্টেট আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোর মধ্যে, মানে এক্সেপ্ট রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এ বাদ দিয়ে আর সমস্ত ফান্ডামেন্টাল রাইটগুলোকে স্টেট কিন্তু সিজ করতে পারে। আচ্ছা, তো এইবার অন্যান্য যে রাইটসগুলো আছে সেগুলোর সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসের একটা তফাৎ আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট কখনোই বা স্টেট কখনোই এই ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করতে পারে না, কিন্তু অন্যান্য রাইটসগুলোকে প্রয়োজন হলে স্টেট সিজ করে দিতে পারে। সেটা যদি তারা মনে করে যে থ্রেট টু নেশন, সেক্ষেত্রে তারা সেই কাজ করতে পারে। আচ্ছা,
এবার আসছি ফান্ডামেন্টাল রাইটসের প্রথমেই যে আমরা বললাম 6টা ফান্ডামেন্টাল রাইটস, তার মধ্যে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মিনস রাইট বিফোর ল, মানে আইনের কাছে আমরা সকলে সমান। সে এক্সাম্পল দিয়ে বোঝাতে গেলে এ কথাই বলবো যে যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির কোনো ছেলে বা যদি কোনো এরকম হয় আনইনফ্লুয়েন্সিয়াল কোনো ফ্যামিলির ছেলে, দুজনেই একই ক্রাইম করলো, লয়ের কাছে গেলে কিন্তু কেউ স্পেশাল কোনো ট্রিটমেন্ট পাবে না, দুজনের জন্য একই ল থাকবে। তো তার মানে এটা জেনে রাখতে হবে যে কনস্টিটিউশন বলেছে পুরুষ নারী তোমার সেক্স কাস্ট ক্রিড নির্বিশেষে প্রত্যেকই লয়ের সামনে আমরা প্রত্যেকে সমান। এইবার হচ্ছে ইকুয়াল প্রোটেকশন আমরা লয়ের কাছ থেকে পাবো। আর প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন এমনও আছে যেটা আমাদের দেশে একদম কনস্টিটিউশন অ্যাভয়েড করবার জন্য, যে জিনিসটা অ্যাভয়েড করবার জন্য কিছু কন্ডিশনও দিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন, মানে দলিত বলে কাউকে ডিসক্রিমিনেট করা, এটা কিন্তু করা যায় না। কনস্টিটিউশন সেটাকে সম্পূর্ণ কি ব্যান করেছে যে এটা কখনোই করা যাবে না। এমনকি এটাও বলে দেওয়া আছে যে স্টেট যদি মনে করে এই দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তাদের যদি উন্নয়নের জন্য কোনো প্রহিবিশন বা কোনো তারা যদি পলিসি নেয়, তাহলে সেক্ষেত্রে তাদের উন্নয়নের জন্য সেক্ষেত্রে কেউ আপত্তি করলেও কিন্তু সেটা গ্রাহ্য হয় না। সেটা স্টেট যদি তার সিদ্ধান্ত নেয় সেটা তারা করতে পারে। এটা কেন না, কনস্টিটিউশন যেহেতু বলেছে ডিসক্রিমিনেট করা যাবে না, হ্যাঁ, কারণ কি কেউ দলিত বলে তাকে ঘৃণা করা, কেউ এই ব্যাপারে তোমাদের বইতেই একটি গল্প আছে শেখারের স্টোরি। শেখারের স্টোরি কি বলছে না, শেখর অ্যান্ড হিজ ফ্রেন্ড in his village tea shop came to village tea shop. The shopkeeper knew Shekhar very much, लेकिन উনি ওই ওনার বন্ধুকে চিনতো না। তো so he asked his friend's name to know about his caste. Actually she asked his name to know his caste. তো সে যখন তার নামটা জানতে পারলো তখন হি সার্ভ টি ইন আর্থেন পট টু হিজ ফ্রেন্ড বাট ইন আ ডিসেন্ট কাপ পট টু শেখার। তো এই যে ডিসক্রিমিনেশনটা, যে সে লোয়ার কাস্ট বলে তাকে আর্থেন পটে খেতে দেওয়া হলো এবং শেখরকে দেওয়া হলো একটা ঠিকঠাক কাপে, মানে সে চায় না, মন চায় না হতে পারে, বা যে কোনো কিছুতে ঠিকঠাক কাপে খেতে দেওয়া হলো। এটা হচ্ছে তার নাম জানার পরে সে তার কাজটাকে গেস করে নিল, গেস করে নিয়ে তাকে এইভাবে ডিসক্রিমিনেট করলো। এই ডিসক্রিমিনেশনটা অ্যাভয়েড করবার জন্যই কনস্টিটিউশন কিন্তু রাইট টু ইকুয়ালিটির আন্ডারে ডিসক্রিমিনেশনটাকে প্রহিবিট করবার জন্য গ্যারান্টি দিয়েছে আমাদেরকে। আচ্ছা, কাউকে আমরা গ্রাউন্ড অন রিলিজিয়ান, কাস্ট, সেক্স কাউকে আমরা ডিসক্রিমিনেট করতে পারি না। কেউ ধরো তোমরা মনে করছো যে অনেকে সময়ই হয় যে লোয়ার কাস্টের লোক তাদেরকে ঘৃণা করা হয়, বা এরকম কি কখনো হয় যে সে সমান অধিকার পাবে না? তুমি ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আছো, তুমি ট্রেনে উঠছো, তুমিও উঠছো, তোমার পাশে তোমার বাড়িতে যিনি সুইপার আসছেন সেও উঠছে, সেও সফর করছে, তখন তো এরকম হয় না যে রাষ্ট্র কখনো বারণ করে না, বা তুমিও বারণ করতে পারো না যে তুমি ট্রেনে উঠো না, কারণ রাষ্ট্রই তাকে এই অধিকারটা দিয়েছে যে একই সঙ্গে আমরা সকলেই সমান, আমাদেরকে কেউ আমরা কাউকে ডিসক্রিমিনেট করতে পারি না। কাস্ট, ক্রিড, রিলিজিয়ান কোনো অর্থেই, এবং আমার যে ধর্ম আমি পালন করতে চাইবো আমি সে ধর্ম পালন করবার স্বাধীনতা, তার রিচুয়ালস এই সমস্ত কিছু পালন করবার স্বাধীনতা আমার আছে, সে যে কোনো ধর্ম, সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, যে ধর্মই হোক না কেন পারবে। আবার কি ইকুয়াল অ্যাক্সেস ইন হোটেলস, পাবলিক প্লেসেস, যেমন আমি রেলওয়ের কথা বললাম, কোনো তোমার কুয়ো থেকে ধরো জল তুলবে, হ্যাঁ, যেটা নর্থ ইন্ডিয়াতে হয়, কুয়ো থেকে গ্রামে জল তোলা হয়, বিশেষ একটা কাস্টে সে জলটা তুলতে পারবে আর বিশেষ লোক পারবে না, এরম ঘটনা ঘটবে না, কিন্তু ঘটতো একটা সময়। কিন্তু যবে থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি এবং যবে থেকে আমাদের কনস্টিটিউশন ডেভেলপ করেছে, তার অনেক অ্যামেন্ডমেন্টও এসেছে, এসে অনেক কিছু, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এই যে ওয়েলটাকে একটা কমন প্রপার্টি, সেটা সকলে কাস্ট, ক্রিড সকলে ইরেসপেক্টিভলি ব্যবহার করতে পারবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। কোনো স্নানের ঘাট বা কোনো রাস্তা কেউ স্পেশালি কেউ ব্যবহার করতে পারবে না।
আচ্ছা, ইকুয়ালিটি টু অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। গভর্নমেন্ট অনেক সময় দেবে ব্যাংকে, রেলে, স্কুলে, কলেজে রিক্রুটমেন্ট করে, টিচার রিক্রুটমেন্ট করবে, কে তার এমপ্লয়ি রিক্রুটমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সবাইকে সমানভাবেই দেখবার কথা বলা আছে, এক্সেপ্ট শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, আবার এখন ওবিসি, এই জাতীয় কিছু পিছিয়ে পড়া কিছু মানুষ আছেন যাদের উন্নয়নের জন্য তাদের কিছু তাদের আলাদা কিছু reservation হ্যাঁ থাকে। রিজার্ভেশন আছে তাদের জন্য, কিন্তু সেটা কিন্তু তাদের উন্নয়নের জন্য, সেটাও কনস্টিটিউশনে বলে দিয়েছে, তাই সেই রিজার্ভেশনটা আছে। রিজার্ভেশনটা কোনোভাবেই কিন্তু মানে বেঠিক বলে কখনো বর্ণনা করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে কিন্তু আমরা প্রত্যেকেই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলের সমান সুযোগ পাবো, এটা গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন। আচ্ছা, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এইটা একটা ভয়ঙ্কর কার্স যাকে বলে, সোসাইটির কার্স। একটা সময় ছিল যে সমাজে মানে যারা একদম কুল, ভিল, মুন্ডা, ডোম, এইসব মানুষদের ঘৃণা করা হতো, আপার কাস্টের লোকেরা তাদের ছুতো না, তাদের বাড়িতে ঢুকতে দিত না, এই জিনিসটা একটা সময় চলতো। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আনটাচেবিলিটি এখন পানিশেবল অফেন্স বলে কনস্টিটিউশন আমাদেরকে মানে রাইটটা দিয়ে দিয়েছে, একদম বলে দিয়েছে যে এটা আনটাচেবিলিটি একদম টোটালি প্রহিবিট করবার জন্য কনস্টিটিউশনের দ্বারা এইভাবে বলে দেওয়া হয়েছে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বললাম, অ্যাবলিশন অফ টাইটেলস। কেউ ছিল না যে আগে বলা হতো মানে নামের আগে রাজা মহারাজা, হ্যাঁ, এই যে স্পেশাল গ্রেড পাওয়ার না, আমি স্টেটের কাছে, রাষ্ট্রের কাছে আমি এবং একজন একদম নিম্নবিত্ত মানুষ, যিনি আমি যদি হই রাজা মহারাজা তো নিম্নবিত্ত মানুষ সেও সমান, স্টেটের চোখের সামনে আমি সমান, লয়ের সামনে আমি সমান, তাই আমি স্পেশাল কোনো টাইটেল ব্যবহার করতে পারি না। যদি আমাকে এডুকেশনে তুমি যদি তোমার স্পেশাল কোনো কোয়ালিটি দিয়ে অ্যাচিভ করো, সেটা যেমন কেউ বলে ডক্টর অমুক, ডক্টর তমুক, সে কেউ ডক্টরেট করেন, সেটা আলাদা জিনিস, কিন্তু রাষ্ট্রের দ্বারা খেতাব পাওয়া সেই জিনিসটা কিন্তু এখন অ্যাবলিশ করে দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু সম্ভব নয়। টাইটেলটা তারা রাজা মহারাজা মানে স্পেশাল কোনো সুযোগ পাওয়ার জন্য আমি টাইটেল ব্যবহার করব, সেটা আর করা যাবে না। রাষ্ট্র তো এখন কোনো খেতাব দেয়ও না, দেয়ও না, কোনো খেতাব দেয় না, কারণ আমি তো লয়ের সামনে সমান, সবাই দেওয়া হবে না। আচ্ছা, রাইট টু, এবার আসছি সেকেন্ড, রাইট টু ফ্রিডম। মানে রাইট টু ইকুয়ালিটি না থাকলে কিন্তু আমি রাইট টু ফ্রিডমটা কখনোই এনজয় করতে পারবো না, একদম একটা আর একটার সঙ্গে ইন্টারলিঙ্কড। কারণ কি, আমার যদি ইকুয়ালিটির সেন্সটা নাই থাকে বা আমি যদি কোনো ইকুয়ালিটি এনজয় না করতে পারি, তাহলে আমার ফ্রিডম কি? আমার ইকুয়ালিটি এনজয় করাটাই হচ্ছে তো আমার ফ্রিডম। তাহলে আমি ফ্রিডমটা, এছাড়াও অনেক কিছু আছে ফ্রিডমের ভেতরে, কিন্তু প্রথম কন্ডিশনটাই হচ্ছে রাইট টু ইকুয়ালিটি তখনই থাকবে যখন আমার ফ্রিডমটা থাকবে। ফ্রিডম না থাকলে আমার ইকুয়ালিটি আমি এনজয় করতে পারবো না, আমি রিয়েলাইজও করতে পারবো না। আচ্ছা, কি আছে? রাইট টু ফ্রিডমের মধ্যে রয়েছে প্রোটেকশন রাইট। আমাকে প্রোটেকশন, রাষ্ট্র সবসময় আমাকে প্রোটেক্ট করবে। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে এমন ফ্রিডম কি কাউকে দেওয়া হয়েছে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার উল্টো দিক থেকে একটা লোক আসছে, ঠাস করে একটা চড় মেরে দিলাম, সেটা তো সম্ভব নয়। এই স্বাধীনতা তো আমি ভোগ করতে পারি না। এবার সে লোক যাকে তুমি চড় মারলে, যে কনভিক্টেড হলো তোমার দ্বারা, তখন সে কি করবে? ভিকটিম কি করবে? ভিকটিম তাড়াতাড়ি লয়ের কাছে যাবে, দেখো ও আমাকে অকারণে চড় মেরেছে। হ্যাঁ, তার মানে তোমার এই স্বাধীনতা নেই। স্বাধীনতা তুমি ভোগ করবে, কিন্তু তার মানে কি এই স্বাধীনতা ভোগ করবে? না। এবার তুমি স্বাধীনতা ভোগ করতে গিয়ে যদি কোনো অন্যায় করো, তাহলে তোমার দ্বারা যে ভিকটিমাইজ হচ্ছে, সেই ভিকটিম কী করছে? সেই স্বাধীনতাটুকু তার আছে যে লয়ের কাছে গিয়ে সে বিচার চাইবে, এই স্বাধীনতাটুকু তার আছে। তার মানে ল কী করছে? প্রোটেকশন দিচ্ছে। আমার প্রোটেকশন দেওয়ার রাইটটার, প্রোটেকশন পাওয়ার রাইট আছে। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কোনো একটা রাষ্ট্রই হোক বা তোমার আশপাশের লোকজনই হোক, কোনো একটা বিষয়ে তারা কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তোমার মত থাকতেই পারে, হ্যাঁ, সেই মতটা তুমি ফ্রিলি প্রকাশ করতে পারো, এই অধিকার রাষ্ট্র দ্বারা স্বীকৃত। মানে তুমি তোমার স্পিচ, বক্তব্যের স্বাধীনতা এবং তোমার চিন্তার স্বাধীনতা, চিন্তা করতে পারলেই তুমি এক্সপ্রেস করবে, সেই সুযোগটুকু তোমার, যার জন্য বলা হয় যে এই মিডিয়া বা যে সমস্ত তোমার নিউজ পেপার, এগুলোর মাধ্যমে আমরা বিশেষ বিশেষ মানুষ, বিশেষ বিশেষ পরিস্থিতিতে অনেক বিদগ্ধ মানুষেরা তাদের বক্তব্য
প্রকাশ করেন। কারণ কি, তারা আমাদের সমাজের ইনফ্লুয়েন্সিভ পার্ট, যে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য তারা ইনফ্লুয়েন্সিভ কতগুলো ফিগার হিসাবে কাজ করেন। তাদের বক্তব্যকে রাষ্ট্র কিন্তু খুব গুরুত্ব দেয় এবং তারা পারেন কিছু পরিবর্তন করতে। এবার এই যে বক্তব্যের স্বাধীনতা, এইটাকে রাষ্ট্র কিন্তু কখনো কখনো সিজ করতে যে চেষ্টা করে না তা নয়, কিন্তু সিজ করতে পারবে না বলেই কিন্তু কনস্টিটিউশনে বলে দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কোনো দল গঠন করতে পারি কোনো বিষয়ে। ধরো আমি একটা নির্দিষ্ট ধর্মমতের মানুষ, বা আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাভাবনার মানুষ, অথবা আমি কোনো সোশ্যাল সিকিউরিটি, মানে কতগুলো সোশ্যাল মব তৈরি হয় যারা সোসাইটির কিছু প্রগ্রেস করবার জন্য বা যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য কিছু কিছু কাজ করে। যা এই কোভিড পরিস্থিতিতে বহু এনজিও কাজ করছে, বহু সোশ্যাল অ্যাক্টিভিস্টরা কাজ করছেন। তারা কি করছেন, যে যারা হসপিটালে ভর্তি হতে পারছে না তাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, এরা কি করেন, এই যে একটা দল হিসেবে কাজ করেন। এই যে দল গঠন করবার স্বাধীনতা, এটা কিন্তু রাষ্ট্র আমাদেরকে দিয়েছে। তার মানে এটা গ্যারান্টিড, এটাও ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারেই পড়ে। এটা আমার মৌলিক অধিকার যে আমি দল গঠন করতে পারবো। আচ্ছা, এবার বলছে ফর্ম অফ অ্যাসোসিয়েশন ইউনিয়নস। প্রত্যেকটা কারখানায় তোমরা শুনবে ট্রেড ইউনিয়ন আছে, বা কোথাও মানে ইউনিয়ন গঠন করা, সেটা ইউনিয়নটাও এক জাতীয় দল। শ্রমিক সংগঠন, দল মানে কি, ওটা সংগঠন, যেই সংগঠন তাদের ওয়েলফেয়ারের কাজগুলো করবে। আবার অ্যাসোসিয়েশন তৈরি করব, অ্যাসোসিয়েশনও কী করে, ওয়েলফেয়ারের কাজও করে। বা আমি যে উদ্দেশ্যে ওই অ্যাসোসিয়েশন তৈরি করেছি, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তো একটা গোল থাকে, সেই গোলগুলোকে এক্সপ্রেস করা, কারোর কাছে পৌঁছানো এবং সেই অনুযায়ী কাজ করবার অধিকার পায়। আর সেইগুলো গঠন করবার অধিকারও কিন্তু এই আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস, আমি যে স্টেটে বসবাস করছি, ভারত রাষ্ট্রের মধ্যে বসবাস করছি, এই ইন্ডিয়ান টেরিটরিতে আমি যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারি। এই অধিকার মানে গভর্নমেন্ট আমাকে দিয়েছে। অনলি হোয়েন, যখন তোমার কোনো এমার্জেন্সি আসবে তখন নয়, তখন তারা বারণ করে দেয়। যেমন এই এখনই তো কোভিড সিচুয়েশন, একটা এমার্জেন্সি, কোথাও কোথাও নাইট কারফিউ চলছে, সেই সময় আমি ফ্রিলি বেড়াতে পারি না। সেইটার জন্য অবশ্য আইন বলবৎ করা নেই, এটা যেহেতু সোশ্যাল ইস্যু। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, যদি কোনো ফরেন অ্যাটাক হয়, যদি কোনো ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ে, সেখানে কোনো ভাস্ট ডিস্টারবেন্স তৈরি হয়, তখন কিন্তু দুটো জিনিস বাদ দিয়ে রাষ্ট্র কিন্তু এটা সিজ করতে পারেন। মানে কিছুটা সিজ ঠিক করতে পারে না, কন্ট্রোল করতে পারে। মানে তুমি এখানে যেতে পারে, যেমন এখন বলে দিচ্ছে, তুমি মাঝখানে লকডাউন চলছিল, তখন আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে পারিনি। এটা তো সিচুয়েশানটা সব কিছু বন্ধই করে দিয়েছিল। কিন্তু এখন কি করেছে, এখন তোমাকে কোভিড রিপোর্ট নিয়ে তবে একটা স্টেট থেকে তুমি আরেকটা স্টেটে যেতে, তখন কন্ডিশন অ্যাপ্লাই করেছে। তো এটা তো যেহেতু সোশ্যাল, কিন্তু যদি কোনো অন্য কোনো সিচুয়েশান তৈরি হতো, সিরিয়াস সিচুয়েশান, সেক্ষেত্রে কিন্তু আরও একটু করা হতে পারতো। যা হোক, এই ব্যাপারটা হচ্ছে কি, তবুও আমি ইন্ডিয়ান টেরিটরিতে ফ্রিলি এই এক্সেপশনাল সিচুয়েশন বাদ দিয়ে এগুলো তো পরিস্থিতির বিচারে কখনো ফ্রিলি আমরা করতে পারি, মুভ করতে পারি। আচ্ছা, আর ভারত রাষ্ট্রে যে কোনো জায়গায় আমি সেটেল করতে পারি, আমি রেসিডেন্স বেছে নিতে পারি আমার সেটা ইচ্ছার অনুযায়ী। আমি পশ্চিমবঙ্গে থাকবো, না গুজরাটে থাকবো, না আমি দিল্লিতে থাকবো, না আমি হিমাচলে থাকবো, এই অধিকারটা রাষ্ট্র কিন্তু আমাকে দিয়েছে। আমি সেই যে কোনো রাষ্ট্রের টেরিটরির ভেতরে যে কোনো জায়গায় আমি বসবাস করতে পারি। আর আমি যে কোনো প্রফেশন চুজ করতে পারি নিজের জন্যে। আমি যদি ডাক্তার হতে চাই, ডাক্তার হতে পারি। আমি যদি রাজনৈতিক নেতা হতে চাই, আমি রাজনীতিটাকেও প্রফেশন হিসেবে নিতে পারি। আমি যদি টিচার হতে চাই, টিচার হতে পারি। এখানে রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এটাই হতে হবে, এরকম কোনো কিছু নেই। বা তুমি এটা হতে পারবে না, এ কথাও বলতে পারবে না। আচ্ছা, যে কোনো ব্যবসা আমি করতে পারি। হ্যাঁ, আমি হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যবসা করতে পারি না, এটা লয়ের কাছে একেবারে আনলফুল অ্যাক্ট, এটা আমি করতে পারি না। আমি ডেকয়েটিটা আমার প্রফেশন হিসাবে নিতে পারি না। বা আমি কাউকে মার্ডার করব, আমি মার্ডারার হিসেবে প্রফেশন নেব না, এটা স্বীকৃত নয়। এটা গভর্নমেন্ট বা কনস্টিটিউশন কখনো আমাদেরকে দেয়নি, এটা করা যাবে না। আচ্ছা, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস।
আমি যদি কোনো অফেন্স করি, আমি অফেন্স করেছি বলেই আমাকে অ্যারেস্ট করা হলো, অথচ আমাকে আমার সেলফ ডিফেন্সের জন্য কিছু বলতে দেওয়া হবে না, এরম সিচুয়েশন কখনো তৈরি হবে না। আমার সে সুযোগটুকু আছে যে আমি কেন অফেন্স। অনেক সময় এমন হয়, সবাই তো আর মানে অফেন্স করে, সবাই একবারে খুব প্রি প্ল্যান্ড অফেন্স করে, কেউ কেউ খুব ভয়ঙ্কর ক্রিমিনাল হয়, কিন্তু কেউ কেউ এমনও তো হয় সিচুয়েশনের বশবর্তী হয়ে কখনো কখনো আত্মপক্ষ নিজেকে বাঁচাতে গিয়ে কেউ কেউ ক্রাইম করে ফেলেন। তো এরকম অনেক সিচুয়েশন হয় যেখানে হয়তো তার শাস্তিটা যতটা একটা মানুষকে হয়তো মেরে ফেলেছে, সেই মেরে ফেলার জন্য যে শাস্তি ল তাকে দিচ্ছে, সেই শাস্তিটা হয়তো তাকে না দিলেও পারে, মানে তার বিরুদ্ধে হয়তো অনেক বেশি কঠিন কোনো কাজ করা হয়েছে, তো অনেক বেশি কঠোর, অনেক বেশি হিংসাত্মক কাজ করা হয়েছে, সেটাকে সে সেলফ ডিফেন্স করতে গিয়ে হয়তো কাউকে মেরে ফেলেছে। তো সেক্ষেত্রে তার শাস্তি কিন্তু খানিকটা মুকুব করা হয়, খানিকটা রিল্যাক্স দেওয়া হয়। তো সেই জন্য বিভিন্ন আমাদের লয়ের অনেকগুলো তোমার সেকশন রয়েছে, সেই অনুযায়ী তাকে ওই সমস্ত ঘটনাটা শুনে পুলিশ বা তার এগেনস্টে আর কি কেস ফাইল করে। তো সেইখানে তার উপর নির্ভর করবে সে কতটা শাস্তি পায়, তার জন্য পুলিশকে খুব ভালো করে ছানবিন করতে হয় এবং খুব ভালো করে দেখতে হয় যে সে কতটা অপরাধী। হ্যাঁ, তো সেই জন্য অফেন্সের এগেনস্টে তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া সুযোগ রয়েছে। যেমন আমরা ভেরি রিসেন্ট একটা দেখেছি যে ছোট একটি মেয়ে, তাকে রেপ করা হয়েছিল এই দিল্লিতে। তো তাকে যারা এই অন্যায়টা করেছিল তাদের মধ্যে একজন জুভেনাইল ছিল। এবার জুভেনাইল কেন বলা হয়েছে, তার 18 বছর, তখন আমাদের জুভেনাইল যে প্যারামিটার সেটা 18 বছর ছিল যখন এই ঘটনাটা ঘটে। তখন সে কী করেছিল, তাকে জুভেনাইল কোর্টে দেওয়া হয়েছিল, তাকে আন্ডার কাস্টাডি, সে জুভেনাইল একটা ইয়েতে চলে গিয়েছিল, একটা হোমে ছিল। তো হোমে যখন গিয়েছিল তাকে শাস্তি কিন্তু দেওয়া হয়নি, আর যারা জুভেনাইল নয় 18 বছর উপরে তাদেরকে আন্ডার কাস্টাডি রাখা হয়েছিল। তো এই যে সুযোগটুকু, তারপর এবার তারা কিন্তু এত বড় অন্যায় করা সত্ত্বেও তারা কিন্তু তোমার লয়ার ভাড়া করতে পেরেছিল, তাদের হয়ে লয়ার প্রসিকিউশনে এসেছিলেন, তাদের হয়ে লড়েছিলেন। এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু তখন আমরা অনেকেই প্রশ্ন করছি এদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। এটা তার নয়, যে অপরাধী তাকেও একটা আত্মপক্ষ সমর্থন করবার জন্য সুযোগ ভারতীয় কনস্টিটিউশন দিয়ে রেখেছে এবং দেওয়া হয়েছে আর কি। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই জিনিসটা কোনো পরিস্থিতিতেই রাষ্ট্র কেড়ে নিতে পারে না, এটা কনস্টিটিউশন সবসময়ের জন্য বলবৎ করেছে। কোনো সিচুয়েশানে যদি ফরেন অ্যাটাকও হয়, ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স, ভাস্টলি কোনো ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রেও কিন্তু ল অ্যান্ড অর্ডার ধসে পড়লেও কিন্তু পার্সোনাল লিবার্টি, আমি আজকে আমার এখানে খুব ইন্টারনাল ডিস্টারবেন্স হয়েছে, তুমি খেতে পারবে না, এ কথা তো গভর্নমেন্ট বলতে পারে না, রাষ্ট্র বলতে পারে না। তো তোমার খাওয়ার স্বাধীনতা আছে, তুমি স্নান করতে পারবে না, এটা পার্সোনাল লিবার্টির মধ্যে পড়ে, এটা তো বলতে পারেন না। সেই জন্য এটাকে, এবং রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার, এটাও রাষ্ট্র কেড়ে নিতে পারে না। এবং এই দুটো ভীষণ ভয়ঙ্কর ভাস্ট কতগুলো জিনিসকে কিন্তু মানে তোমার একই সঙ্গে জড়িয়ে নেয়, কারণ অনেকগুলো অধিকার কিন্তু এই দুটো জিনিস পেতে গেলে অনেকগুলো অধিকার কিন্তু মানে সাইমেন্টানিয়াসলি চলে আসে তার সঙ্গে। যাই হোক, রাইট টু এডুকেশন, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, ফান্ডামেন্টাল রাইটস হিসাবে আমাকে এডুকেশনের রাইট দিয়েছে, শিক্ষার অধিকার। আমি যদি মিনিমাম শিক্ষা না পাই, আমার কারিগরি দক্ষতা থাকলো, কিন্তু যেই আমার শিক্ষাটা ঢুকছে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আমি আমার প্রতিদিনকার জীবনের ডেভেলপমেন্ট আনতে পারছি, আমার চিন্তাভাবনার মানে বিকাশ ঘটছে, এবং আমি নিজেকে ওয়েল ট্রেন্ড করতে পারছি, যে কোনো পরিস্থিতিতে নিজের ডেভেলপমেন্টের কাজ করতে পারছি। সেটা একমাত্র এডুকেশনই পারে এই জায়গাটা নিয়ে যেতে। এবং তাই জন্যে সারা ভারতবর্ষের যত মানুষ আছেন তাদের প্রত্যেককে রাইট টু এডুকেশন, শিক্ষা পাওয়ার অধিকার দেওয়া হয়েছে। আর এই অধিকারটা দেওয়ার জন্যই কিন্তু ভারতবর্ষে মানে গভর্নমেন্ট স্কুলগুলোতে বিশেষ করে, সেখানে সাবসিডিতে কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয়, সে রাজ্য সরকারের স্কুলগুলোই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলোই হোক। কারণ কি, রাষ্ট্রটা দিতে বাধ্য, রাষ্ট্র এই কাজটা করছে প্রত্যেককে শিক্ষাটা প্রোভাইড করবে বলে। মানে শিক্ষা না পেলে আমরা তো পৃথিবীটা অন্ধকার। সেই একেবারে প্রান্তিক মানুষগুলো যারা একেবারে তোমার গ্রামান্তরে রয়েছে, তাদের
ঘরে পর্যন্ত শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্র বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো রাইট কেন না, কনস্টিটিউশন বলেছে। আর এটা একদম সত্যি কথা, আমরা যদি ডিগনিফাইড লাইফ সত্যি লিড করতে চাই তাহলে এটা আমাদের তরফ থেকেও, মানে আমরা সিটিজেনরাও যদি এডুকেশনটা অ্যাচিভ না করতে পারি তাহলে সেটা সম্ভব নয়। তো এবং সেই সুযোগটা তো থাকতে হবে, সেটা তো রাষ্ট্রকে দিতে হবে। কারণ এডুকেশন পেতে গেলে তো অনেকগুলো প্রসিডিওর, টিচার নিয়োগ করতে হবে, টিচার এই যে আমরা আজকে যেহেতু স্কুলগুলো বন্ধ, আজকে তোমাদেরকে মিডিয়ার সামনে এসে পড়াচ্ছি, কারণ এগুলো সুযোগ। হয়তো এটা আমরা একটা ইনস্টিটিউশন, আমরা প্রাইভেটাইজেশনের মাধ্যমে করছি, কিন্তু রাষ্ট্রও তো করছে, এবং রাষ্ট্র সেই সুযোগটা দিয়েছে বলেই কিন্তু এডুকেশনটা এইভাবেই ছড়ানোর একটা সুযোগ রাখা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। যদি রাষ্ট্র কাউকে অ্যারেস্ট করে, হ্যাঁ, অ্যারেস্ট করার পরে মানে তোমার ডিটেনশন বলে একটা ব্যাপার আছে, যে রাষ্ট্র যদি মনে করে কোনো মানুষকে যে সে সোসাইটির ক্ষেত্রে থ্রেট বা নেশনের ক্ষেত্রে থ্রেট, হ্যাঁ, সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারে, এবং এই অ্যারেস্টের যে ডিউরেশনটা সেটা 3 মান্থস পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। এইটাকে বলা হয় ডিটেনশন আর কি, ডিটেইন করা যাকে বলে। অ্যারেস্টও করবার এবার এই যে 3 মান্থস ডিটেইন করিয়ে দিল, ডিটেইন করার এগেনস্টেও কিন্তু আমি কি করতে পারি, প্রোটেকশনের জন্য কোর্টের কাছে যেতে পারি, যে আমার এই মানে যদি সাফিসিয়েন্ট কারণটা না দেখাতে পারে, অন্যায়ভাবে যদি আমাকে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে তো আমি লয়ের কাছে যাব। এবার ল কিন্তু আমাকে সেই সুযোগটা দেয় তার এগেনস্টে কিছু পদক্ষেপ নেওয়া, এবং আমাকে সুযোগ দেবে আমি যাতে ট্রায়ালে দাঁড়াতে পারি, নিজের বক্তব্য বলতে পারি। সেই সুযোগটা কিন্তু আমাদেরকে কনস্টিটিউশনই দিয়েছে। এ তো গেল রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের আন্ডারে এতগুলো বিষয় কিন্তু ইনক্লুডেড। এবার আসছি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আমি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে বঞ্চনার বিরুদ্ধে আমার যে অধিকার, সেটাকে বলা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এবার এটা বুঝতে গেলে দেখবে কিছু কিছু জায়গায় চায়ের দোকানে চাইল্ড লেবার আছে, মানে ছোট ছোট বাচ্চারা কাজ করছে। এটা করার কথা নয়, এটা করা যায় না। আচ্ছা, কোথাও কোথাও চাকর হিসাবে ছোট ছোট বাচ্চাদের বিক্রি করে দেওয়া হয়, শুধু বাচ্চাদের নয়, পরিণত বয়স্ক মানুষদেরও বিক্রি করে দেওয়া হয়। তো এটা দীর্ঘদিন ধরে চলেছে। এই হিউম্যান ট্রাফিকিং বলা হয় এগুলোকে। এই জিনিসটা করা হচ্ছে তাদেরকে এক্সপ্লয়েট করা। ধরো কাউকে বলো এই তুমি ওখানে চাকরি করতে যাবে, বম্বেতে যাও, গ্রামের প্রত্যন্ত গ্রামের একটা মেয়েকে বলছে হয়তো তুমি বম্বে শহরে যাও, সেখানে গিয়ে মুম্বাইতে কোনো ভালো কাজ দেবো, কেউ বলে তাকে নিয়ে গিয়ে তাকে হয়তো একটা লোকের বাড়িতে কাজ দিল, ভালো ভদ্রস্থ কাজ দিল না, বা তাকে বিক্রি করে দিল। এই যে ব্যাপারটা, এই সিচুয়েশন, যেহেতু তার এডুকেশন সাফিসিয়েন্ট নেই বা তার বলবার সেরকম সুযোগ সে পাচ্ছে না, বা সে কোনো একটা চক্রের মধ্যে পড়ে গেছে, সে বেরোতে পারছে না, এই যে তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, এই এক্সপ্লয়টেশনের এগেনস্টে সে কিন্তু লয়ের কাছে যেতে পারে, যে কারোর মাধ্যমে যদি কোনোভাবে যদি সে সুযোগ পায় সে লয়ের কাছে যেতে পারে। আর এই ট্রাফিকিংটা তো মানে একদম ক্রিমিনাল অফেন্স। আর ফোর্সড লেবার, কাউকে আমি জোর করে কৃষি কাজ করাতে, মানে ধরো চাষের ক্ষেত্রে জোর করে লেবারের কাজ করলাম, তাকে যে ম্যান্ডেজটা দিলাম সেটা ঠিক মতন দিলাম না, তার এক্সপেন্সেস সেগুলো আমি ঠিক মতন দিলাম না, যতটা হয়তো মানে পাওয়ার কথা সে টাকা দিলাম না, এবং তাকে দিনের পর দিন বাধ্য করলাম, বা তাকে কিছু টাকা ধার দিলাম, দিয়ে মানি লন্ডাররা যা করে টাকা ধার দিয়ে তাকে বিনা পয়সায় বেশি খাটিয়ে নেয়। এই যে বন্ড লেবার, সারা জীবনের জন্য তার জমিতে সে বিনা পয়সায় খাটিয়ে নিচ্ছে, এটাও কিন্তু ক্রিমিনাল অফেন্স। আর প্রোহিবিশন ইন এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হ্যাজার্ডাস জব, যদি বাচ্চাদের কখনো কোনো মানে অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের কাজ করানো, যেমন হোমগুলোতে কখনো কখনো হাতের কাজ করানো হয়, সেটা হয়তো ওই হাতের কাজগুলো বাইরে বিক্রি করা হয়, মানে ওই যে বাচ্চা তাদের শেখানো হয়, পড়াশোনা করানো হয়, খাবার দাবার নিশ্চিত করা হয়। এবার কোনো কোনো জায়গায় এমন আছে যে প্রাইভেটাইজেশনের মাধ্যমেও হয় কাজগুলো, সেখানে হাতের কাজ করানো হয় তাদের, যাতে যে স্কিলটা বাড়ে, সে যাতে ভবিষ্যতে মানে যখন হোম থেকে বেরোবে তখন যাতে সে কিছু নিতে পারে, এবার তার স্কিলটা বাড়ানোর জন্য কিছু শেখানো হয়। এবার দিনের পর দিন যদি কেউ স্টিচের কাজ করছে, তাই স্টিচের
স্টিচের কাজ কি জমতে থাকবে তা নয়, সেগুলোর এক্সিবিশন হয়, সেগুলো বিক্রি হয়। এবার কথা হচ্ছে তাকে যে ওই কাজগুলো করে, শুধু তো স্টিচের কাজ, হয়তো গাছ লাগানোর কাজ করানো হচ্ছে, কোথাও পটারির কাজ করানো হচ্ছে, এই কাজগুলো যে কাজে করানো হোক না কেন তার স্কিলটা বাড়ানোর জন্য সেটা হ্যাজার্ডাস পরিবেশে কিন্তু করানো যাবে না, এটা কনস্টিটিউশন প্রহিবিট করে দিয়েছে। এই গেল রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এবারে আসছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এটা কি ধর্মীয় স্বাধীনতা। প্রথমেই তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের এমন একটা স্বাধীনতা যে আমি যে কোনো ধর্মমত ফলো করতে পারি, ধর্ম গ্রহণ করতে পারি, তার আচার আচরণ, তার ফেস্টিভ্যালস সমস্ত কিছু পালন করতে পারি। হ্যাঁ, কোথাও আমি কি করতে পারি না, কাউকে বাধা দানও করতে পারি না, ঠিক আছে। আর ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এবার ধরো যে কোনো ধরো আমরা যেমন দুর্গাপূজা করি, আমাদের কেউ এসে বলতে পারবে যে দুর্গাপূজাটা করো না? না, কেউ বলতে পারবে না। আচ্ছা, এই স্বাধীনতা কারণ নেই। আবার ধরো কেউ মহরম করছে, তাদেরকে আমরা বলতে পারি যে তোমরা মহরম করো না। আবার খ্রিশ্চানরা এক্সমার্স করছেন, হ্যাঁ, তাদেরকেও আমরা কখনো বাধা দিতে পারি না। জৈনেরা এক ধরনের রিচুয়ালস পালন করেন, তাদের রিচুয়ালসেও আমরা কখনো বাধা দিতে পারি না। ফ্রিডম টু পে ট্যাক্সেস ফর প্রমোশন অফ পার্টিকুলার রিলিজিয়ান, মানে বিশেষ কোনো ধর্ম। আমরা যেমন কেউ আছি হিন্দু, কেউ আছি মুসলিম, কেউ আছি খ্রিস্টান, আমরা আমাদের ধর্মটাকে যেই সব ইনস্টিটিউশনে যাচ্ছি ধর্ম পালন করার জন্য, প্রত্যেকে কেউ চার্চে যাচ্ছেন, কেউ মন্দিরে যাচ্ছেন, কেউ মসজিদে যাচ্ছেন, এবার সেখানে কিছু আমরা অর্থ প্রদান করতে পারি। সেই অর্থ দিয়ে কি হবে না, আমি আমার ধর্মমতকে প্রচার করবার জন্য, প্রপাগেশনের জন্য হয়তো কিছু অর্থের দরকার হয়, বা কোনো বিল্ডিং একটু ভালো করলাম, আমাদের মন্দিরটা খুব ভালো করে করতে হবে, কেউ ভাবলো আমার চার্চটাকে একটু ভালো করে করতে হবে, তো ডোনেশন লাগবে। তো সে ধর্মীয় প্রতিষ্ঠান কোথায় পাবে টাকা? তার ধর্মমত যারা রয়েছে তাদের মধ্যে যারা সক্ষম তারা সেই টাকাটা দেবে, যারা এবল তারাই টাকাটা দেবে। এই প্রপাগেশনের জন্য সেই টাকাটা দেওয়ার অধিকার, রাইট, কনস্টিটিউশনই আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, ফ্রিডম টু অ্যাটেন্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন, যে কোনো ইনস্ট্রাকশন, যেভাবে যে ধর্মে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সে সেইভাবেই পালন করবে। আমাদের পুজোর যে রীতিনীতি, বা খ্রিস্টানদের রীতিনীতি, বা জরাথ্রুস্ট্রিয়ান যারা আছেন তাদের যে রীতিনীতি, বা ইহুদিদের রীতিনীতি, তারা তাদের রীতিনীতি অনুযায়ী পুজো করবেন। হ্যাঁ, মুসলিমরা তাদের নীতি অনুযায়ী কাজ করবেন, তারা নামাজ পড়েন, এই কাজগুলো করেন, ধর্মীয় যে রিচুয়ালসগুলো সেগুলো তারা পালন করেন। তো এটা গেল হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এই জিনিসটা কনস্টিটিউশন স্ট্রিক্টলি মানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই দিয়েছেন, এবং এই রাইটটাকে কোনোভাবেই রাষ্ট্র কিন্তু এর মধ্যে নাক গলাতে পারে না, এবং সেটাকে ওই স্পেশাল কোনো অকারেন্স না হলে সেটা সিজও করতে পারেন না। এবার আসছি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এডুকেশনাল রাইট এর আগে রাইট টু ফ্রিডমেই বোধহয় একটা বলে দিয়েছি, শিক্ষার অধিকার, সেটাই। তার সঙ্গে এটাই অ্যাডেড হচ্ছে কি কালচারাল। এই শিক্ষাটা কিন্তু শিক্ষার অধিকার, সেটা সার্বিক শিক্ষা। আর এক্ষেত্রে এই কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এক্ষেত্রে আমরা কি বলবো, আমাদের ভারত রাষ্ট্র বিভিন্ন ধরনের ভাষাভাষী লিঙ্গুইস্টিক মানুষদের নিয়ে তৈরি, প্রায় 200-রও বেশি উপভাষা রয়েছে আমাদের। তো এই যে ভাষাগুলো রয়েছে, এই ভাষার মানুষরা তাদের ভাষায় নিজেদের শিক্ষা গ্রহণ করতে পারবেন, এবং তারা তাদের কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তারা করতে পারবেন সোসাইটিতে বসবাস করেই। যেমন ধরো আজকাল হয়তো তোমরাই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই দেখবে যে পুরুলিয়ার লোকেরা ছৌ নৃত্য করতে আসছে, বা তাদের বিভিন্ন এক্সিবিশন হচ্ছে, এবং এই সাঁওতালরা তাদের নিজ অলকিচি ভাষায় তাদের এডুকেশন হচ্ছে। হ্যাঁ, এই অধিকারটা কিন্তু কনস্টিটিউশন, মানে এত ভ্যারাইটির উপভাষা রয়েছে, এত ভাস্ট ডাইভার্স কালচার রয়েছে আমাদের ভারতবর্ষে, যে তাদেরকে মানে সবাই এই ডাইভার্সিটি, সমস্ত এই ডাইভার্স পিপলদের নিয়েই তো আমরা একসঙ্গে ভারত রাষ্ট্র, এবং তাদেরকে তো সকলকেই তার সংস্কৃতি অনুযায়ী বেঁচে থাকার অধিকারটা দেবো। সেখানে আসছে সেই রাইট টু ফ্রিডম। সে তার কালচার থেকে বেরিয়ে এসে তো হট করে ফ্রিডম, তার যদি ফ্রিডমটা না থাকে তার কালচারে বসবাস করার, তাহলে সে বসবাসটা করবে কি করে? সে তো ঠিকভাবে নিজের ফ্লারিশমেন্ট করতে পারবে না। তো আমরা চাইবো একটা সুন্দর ওয়েলফেয়ার রাষ্ট্র তৈরি করবার জন্যে, যে তার প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের ফ্লারিশমেন্ট হোক। তো ইন্ডিভিজুয়ালের ফ্লারিশমেন্ট হওয়ার জন্যই কিন্তু তার নির্দিষ্ট কালচারটাকে
ফ্লারিশ করতে হবে। সেই কালচার কখন ফ্লারিশ হবে? যখন সেই ভাষায় সে এডুকেশন পাবে এবং যখন সে সেই ভাষাতে তার কালচারটাকে রেয়ার করতে পারবে, তখনই তো সে পারবে যে নিজেকে আপলিফ্ট করতে এবং নিজের ডেভেলপমেন্ট করতে। তবেই কিন্তু ধীরে ধীরে আমরা একটা ডেভেলপড এবং ওয়েলবিং কান্ট্রিতে পরিণত হব। তো এই সোসাইটিটা তৈরি করবার জন্যই রাষ্ট্র আমাদেরকে বা কনস্টিটিউশন আমাদেরকে এই রাইটটা দিয়েছে। এবার রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং এদের কি আছে? এই ধরো সংস্কৃত, এখন তো সংস্কৃত মাইনরিটি হয়ে গেছে, সাঁওতাল, তারপরে আরও অনেক ভাষা আছে, যেমন ধরো ওই আসামের কিছু, ত্রিপুরার কিছু উপভাষা রয়েছে, বা পুরুলিয়ার কিছু মানুষদের উপভাষা রয়েছে। সেই উপভাষাগুলোতে তারা নিজেদের স্কুলও প্রতিষ্ঠা করতে পারবে। তারা রেডিও স্টেশনও খুলেছে এখন নিজেদের ভাষায়। তো এই তো গেল। এরপরে আছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। আচ্ছা, বলছে রাইট টু মুভ দ্য কোর্টস টু ইস্যু ডিরেকশনস, অর্ডার্স, রাইটস ফর এনফোর্সমেন্ট অফ রাইট। কোনো অধিকার যদি আমার রাষ্ট্রই হোক বা রাষ্ট্রে অবস্থানকারী কোনো বড় ইনস্টিটিউশনই হোক বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিই হোক, কিছু কারণেই যদি আমার কোনো ফান্ডামেন্টাল রাইট মানে অসুবিধা হয়, ফান্ডামেন্টাল রাইটটা উপভোগ করতে আমি না পারি, সেটা যদি ভায়োলেটেড হয় কারোর দ্বারা, তখনই কিন্তু আমি কোর্টের কাছে যেতে পারি তার রেমেডিটার জন্য, যে আমি একটা সুষ্ঠু বিচার চাই, আমার এটা ফান্ডামেন্টাল রাইট, এই রাইটটা এই অমুক 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 আমাকে আমার ভায়োলেট করেছে, সে আমাকে এটা উপভোগ করতে দিচ্ছে না। তো আমি কোর্টের দ্বারস্থ হতে পারি এবং কোর্ট তার জন্য অর্ডার করতে পারে যে না, এই কাজটা করতে পারো না তুমি, এটা তার ফান্ডামেন্টাল রাইট, তাকে দিতে হবে। সে সুবিচার কোর্টের মাধ্যমে আমরা পেতে পারি। তো গেল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে এইবার ফান্ডামেন্টাল রাইট পড়েছি আমরা প্রথমেই পড়েছি রাইট টু ইকুয়ালিটি। এবার রাইট টু ইকুয়ালিটি পড়তে গিয়ে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটিস, এই ইকুয়াল অপরচুনিটি এবং ইকুয়ালিটি মানে ইকুয়াল রাইটসের ক্ষেত্রে কিছুটা মানে একটুখানি তফাৎ আছে। তফাৎটা বুঝে নেওয়া দরকার যে তখন সোসাইটি ইকুয়ালিটি অফ অপরচুনিটি বলতে বোঝায় দ্যাট সেকশন অফ সোসাইটি এনজয় ইকুয়াল অপরচুনিটিস। এবার কারা, আমি অপরচুনিটির কথাটায় কেন আসলাম, কারণ কি যারা পিছিয়ে আছে সমাজে, ধরো যারা প্রথম থেকে খানিকটা এগিয়ে, তারা যে অপরচুনিটিটা পাচ্ছে, আর যারা কিছুটা দুর্বল, রাষ্ট্র বিভিন্ন স্টেটে এই যেমন ধরো এখন বাড়ি তৈরি করে দিচ্ছে, পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে, প্রত্যেককে শিক্ষার অধিকার দেওয়া হচ্ছে, এবং শিক্ষা বা রেশনিংয়ের মাধ্যমে তোমার বিপিএল কার্ড দেওয়া হয়েছে। এগুলো কেন দেওয়া হয়েছে? তার লাইভলিহুডটাকে একটুখানি বাড়িয়ে এনে স্পেশাল কিছু সুযোগ দিয়ে কিছু জায়গায় তার ইকুয়াল অপরচুনিটি না দিলে সে তো মানে ইকুয়ালিটিটা এনজয় করতে পারবে না, সে কখনো নিজে ডেভেলপ করতে পারবে না, কোনোদিনই সে আমার ইকুয়াল পজিশনে আসতে পারবে না। সেটা রাষ্ট্র চেষ্টা করছে। আর ইকুয়াল অপরচুনিটি এখানে স্পেসিফিক্যালি বলতে গেলে যে লয়ের সামনে যে সমান সুযোগ, একজন ভীষণ গরিব মানুষ যে অন্যায়টা করলো, আমি সেই সেম অন্যায়টা করলাম, আমার যে অর্থ আছে, আমি কি করলাম, আমাকে যদি অ্যারেস্ট করা হয়, আমি একজন লয়ার রিক্রুট করলাম। এবার তার জন্য তো একটা লয়ার, যদি কোনো অর্থনৈতিক ইকোনমিক্যালি ডিসেবল মানুষ, সে যদি এই অন্যায়টা করে বা শিকার হয় কোনো কারণে, তাকেও তো একটা সুযোগ দিতে হবে। এবং তার জন্য কি আছে, পাবলিক প্রসিকিউশন আছে, গভর্নমেন্ট পাবলিক প্রসিকিউশনের ব্যবস্থা করে দিয়েছে, মানে সরকারি উকিল, সে তাকে তার হয়ে লড়বে, হ্যাঁ তার হয়ে লড়বে, একটা ইকুয়াল অপরচুনিটি পেলে। এই অপরচুনিটি না পেলে সে তো নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে না, সে তো তার বক্তব্য পেশ এই জন্য ইকুয়ালিটি ভোগ করতে গেলে কিন্তু ইকুয়াল অপরচুনিটিটাও পাওয়া খুব প্রয়োজন। আচ্ছা, এবার বলছে এই যদি ফুলফিলমেন্ট করতে, ইকুয়াল অপরচুনিটি ফুলফিলমেন্ট করলে কিন্তু ইকুয়ালিটিটা পাওয়া যাবে। আচ্ছা, এবার আসছি
ম্যাম সময় আমাদের হাতে খুব কম, মানে আচ্ছা, প্রায় আচ্ছা। মিনিট দুয়েক আছে আর হ্যাঁ, কি, আচ্ছা, তারপরে প্রিভেনশন আছে, প্রিভেন্টিভ ডিটেনশন, সেটা বোধহয় একটু আগেই আমি বলে দিয়েছি যে কেউ যদি থ্রেট মানে সোসাইটির ক্ষেত্রে থ্রেট হয়, রাষ্ট্র যদি মনে করে তাকে অ্যারেস্ট করতে পারবে এবং তাকে 3 মাসের জন্য রাষ্ট্র কিন্তু বাড়িয়ে নিতে পারে তার অ্যারেস্ট করার অবস্থা, মানে এক্সটেন্ড করতে পারে, আটক রাখার মেয়াদটা বাড়িয়ে হ্যাঁ বাড়িয়ে নিতে পারে। এবার রাইট মোটামুটি সবকটা তোমাদের রাইটই আমি পড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার কিছু আছে তোমার ডিরেক্টিভ প্রিন্সিপালসটা কি জিনিস? ডিরেক্টিভ প্রিন্সিপালস আর কিছুই নয়, রাষ্ট্রের জন্য একটা গোল তৈরি করে দেওয়া হয়েছে যে আমি কোনো একটা সোসাইটিতে বসবাস করব যেটা জাস্টিয়েবল, মানে আমার গোল এবং অবজেক্টিভস যেগুলো সিটিজেনেরা আছে সোসাইটির, সেটা আমাকে অ্যাডাপ্ট করতে হবে যে আমি একটা সুন্দর রাষ্ট্র তৈরি করব। তার জন্য যে বক্তব্য আমার, যে পদ্ধতি আমাকে বলে দেওয়া হবে সেই পদ্ধতিগুলো মানতে হবে। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট বাদ দিয়ে আমরা আরও কিছু রাইট এনজয় করি, যেমন ধরো রাইট টু অ্যাডিকুয়েট লাইভলিহুড, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, রাইট এগেনস্ট ইকোনমিক এক্সপ্লয়টেশন এবং রাইট টু ওয়ার্ক। ইকোনমিক এক্সপ্লয়টেশনটা কি সে বিষয়ে তোমাদের বইতে একটা গল্প বলা আছে যে কোনো এক টিভি জার্নালিস্ট মেয়েদের 45 ইয়ার্স হয়ে গেছে বলে সেই রিপোর্টারদের আর রিপোর্ট করতে দিচ্ছে না, তার কাছ থেকে সরিয়ে দিচ্ছে। কিন্তু সেই সেম এই যে পুরুষ যেই জার্নালিস্টরা আছে তাদেরকে নিউজ রিপোর্ট করতে দিচ্ছে। এটা একটা অন্যায়, এটা তাকে ডিপ্রাইভ করা হচ্ছে, কিন্তু সে সমর্থ কাজ করতে, অথচ তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটাও যেমন করতে পারবে না, তেমনি ধরো মেয়েদের কম টাকা দেওয়া হয় এবং পুরুষদের বেশি টাকা দেওয়া হলো, এটাও কিন্তু করতে পারবে না। এইটা ওই রাইট এগেনস্ট ইকোনমিক এক্সপ্লয়টেশন যখনই ফিল করবে তখন কেউ কোর্টের দ্বারস্থ হতে পারে। আজকে তার হাতে সময় নেই ম্যাম, আচ্ছা, রাইটস গুলো তোদেরকে পড়ানো হয়েছে, তোমরা আচ্ছা, সেটা আচ্ছা। শুনেও নিয়েছো। আমি বলবো যদি আরো একবার শুনতে চাও তাহলে তোমরা চলে যাবে ইউটিউবে, গিয়ে সার্চ করবে এই অনুষ্ঠানটা, আরো একবার দেখে নিতে পারবো। আমি রুচিনা ম্যামকে অনেক ধন্যবাদ দেবো যে ম্যাম এসেছেন এবং এত সুন্দরভাবে তোমাদেরকে বেসিক ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি রয়েছে আমাদের সংবিধান অনুযায়ী সেগুলো বুঝিয়ে দিয়েছেন। এডুকেশন অনলাইনে পরের পর্বে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আচ্ছা, নমস্কার।